पूछा अब जो तुमसे है दिल को मेरे कसम से सुकून मिला, सुकून मिला। तुझे पाया रब से है दिल को मेरे कसम से सुकून मिला, सुकून मिला। দরজার বাইরে হোপলেস অবস্থায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে একটা জীবন্ত লাশ, তার ভিতরে আর কোনো ইচ্ছা বাকি নেই। তেয়ং ভাবতেই পারছে না জাংকুকের মুখ থেকে এই কথাগুলো বেরিয়েছে। সত্যি সত্যি জাংকুক তাকে এভাবে অপমান করলো? সে হয়তো একটু বেশিই ভেবে ফেলেছিল। যখন সাহস দেখিয়ে ফাইনালি জাংকুকের কাছে এলো আর সেই জায়গায় জাংকুকই তাকে ফিরিয়ে দিল। তেয়ং আর কিছু বলল না। তেয়ং উঠে দাঁড়িয়ে দরজার বাইরে থেকে মাথা হেঁট করে ম্যানশনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এদিকে জাংকুকের ভিতরে অবস্থা প্রায় পাগলের মতো। জাংকুক নিজের হাতটাকে নিজের টেবিলের মধ্যে অনেক জোরে জোরে ঠুকছে, প্রায় পাগল হয়ে গেছে। তার প্রচন্ড কষ্ট হচ্ছে তেয়ংকে এভাবে কথা শুনিয়ে। কেন 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 আমি বলতে গেলাম কেন? শিট স্যার কি করছেন স্যার? স্যার আপনার হাতে লাগবে স্যার। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। বাইরে যাও, বাইরে গিয়ে বেবি বয়ের জন্য গাড়ি বের করো, বেবি বয়কে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়েছো। রাত অনেক হয়েছে, আর তাছাড়াও যে জায়গায় থাকে সেই জায়গাটা শুনশান নিস্তব্ধ, ক্রাইম হয় সেই জায়গায়। এটা আমার অর্ডার। যদি তুমি ওকে গাড়ি করে না দিয়ে আসতে পারো, মনে রেখো নেক্সট পানিশমেন্ট তোমার জন্য হবে ম্যানেজার। ম্যানেজার জাংকুকের কথা শোনা মাত্রই পাগলের মতো দৌড়ে চলে গেল। সে চায় না নেক্সট পানিশমেন্ট তার উপরে হোক। কিন্তু ম্যানেজার বাইরে যাওয়া মাত্রই কোথাও এদিক ওদিক ম্যানশনের কোনো গেটে, মেন গেটেতেও খুঁজে পেল না। বডিগার্ডদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলো তেয়ং তো ম্যানশনের মেন গেট থেকে বেরিয়ে গেছে। ম্যানেজার পিছনের দিকে ঘুরে ম্যানশনের ভিতরে ঢুকে জাংকুককে ইনফরমেশনটা দিতেই যাবে, তার আগেই দেখতে পায় জাংকুক ম্যানশনের গেট থেকে দৌড়ে বেরিয়ে আসছে পাগলের মতন। তার চোখ যেন চারিদিকে তেয়ংকেই খুঁজছে। কোথায় আমার বেবি বয়? কোথায়? চলে গেছে? কি হলো বলো? চলে গেছে এখান থেকে? স্যার একটু আগে জাস্ট তেয়ং স্যার বেরিয়ে গেছে, আপনি কিছু বলেননি বলে তাই আমরা আর তেয়ং স্যারকে আটকাইনি। ড্যাম ইট! এক্ষুনি যাও, যেখান থেকে পড়ো সেখানে ওকে দাঁড় করিয়ে আমার পার্সোনাল গাড়ি করে ওকে বাড়ি পৌঁছে দিয়েছো। আমি নিজে যাব, কিন্তু আমি দূর থেকে দেখব। ম্যানেজার আর তার সাথে দুটো সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি করে ম্যানশনের বাইরে চলে গেল। এদিকে ড্রাইভারও গাড়ি নিয়ে গেছে। একটু যেতেই বাস স্ট্যান্ডে তেয়ংকে একা বাস স্ট্যান্ডে বসে থাকতে দেখলো। মাথা হেট করে বসে আছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। দূর থেকে দেখেই মনে হচ্ছে তেয়ং প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছে। বাস আসার অপেক্ষা করছে। গাড়ি থেকে বেরিয়ে জাংকুক হাঁ করে দূর থেকে দাঁড়িয়ে তেয়ংয়ের দিকে দেখছে। জাংকুকের হাত পা কাঁপছে, তার সাথে চোখ থেকে জাংকুকেরও জল পড়ছে। তার বুকের ভিতরটা যে প্রচন্ড কষ্ট হচ্ছে। কিন্তু এইটুকু পানিশমেন্ট যে তার বেবি বয়কে দিতেই হবে। তার বেবি বয় কি করে বলল যে সে শুধুমাত্র তার বেবি বয় সৌন্দর্যকে ভালোবাসে? তার ভালোবাসা কি এতটাই সস্তার? সে যে সত্যি সত্যি তেয়ংয়ের জন্য সাইকো, তেয়ংয়ের জন্য পাগল। তার ভিতরের ফিলিংসটাকে তেয়ং রাগের মাথায় অপমান করে দিয়েছিল, তাই জাংকুকের এই ছোট্ট অভিমানটা হয়েছে। ম্যানেজার জাংকুকের দিকে তাকিয়ে বলল, স্যার এবারে কি করব? গাড়িটা নিয়ে তেয়ংয়ের কাছে যাও, আমার বেবি বয়কে গাড়ি করে বাড়ি দিয়ে এসো। কিন্তু স্যার আপনি কিভাবে বাড়ি যাবেন? এখান থেকে ম্যানশন কাছে, আমি হেঁটে বাড়ি চলে যাব। স্যার আপনি হেঁটে বাড়ি যাবেন? কেন, হাঁটতে পারি না? আমার কি দুটো পা নেই? আমার সাথে সিকিউরিটি গার্ড আছে, আমি বডিগার্ড নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তুমি এই গাড়ি নিয়ে, ড্রাইভার নিয়ে তেয়ংকে একদম সেফলি বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আর কিভাবে ওকে গাড়িতে তুলবে না তুলবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি এই গাড়ি করে জাস্ট ওকে বাড়ি যেতে দেখতে চাই। আচ্ছা স্যার। তেয়ং স্যার। তেয়ং ওপরের দিকে মাথা তুলে তাকাতেই দেখলো তার সামনে জাংকুকের ম্যানেজার দাঁড়িয়ে আছে, আর ম্যানেজারের সাথে জাংকুকের লাক্সারি ল্যাম্বরগিনি কার। সে বুঝতেই পেরেছে, কিন্তু একটুখানির জন্য ভেবেছিল হয়তো ভিতরে জাংকুক বসে আছে, তাই উঠে গিয়ে এক্সাইটেড ভাবে জিজ্ঞাসা করলো, স্যার এসেছে? গাড়ির ভেতরে স্যার আছে? না তেয়ং স্যার, স্যার অর্ডার দিয়েছে এই গাড়ি করে আপনাকে বাড়ি পৌঁছে দিতে। প্লিজ
আমাদের সাথে চলুন, আপনাকে আমরা বাড়ি দিয়ে আসবো। কোনো দরকার নেই, আমি একটা হেল্পার বয় তো এত দামি গাড়ি করে যাওয়াটা মানায় না। স্যারকে বলে দেবেন আমার বাস এলে আমি বাড়ি চলে যেতে পারবো, আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। কিন্তু তেয়ং স্যার, আপনি যদি এই গাড়ি করে না যান তাহলে হয়তো আমার এই চাকরিটা থাকবে না। স্যার বলেছে নেক্সট পানিশমেন্ট আমাকেই দেবে। প্লিজ তেয়ং স্যার, একবার আমার কথা ভাবুন। আমার কথা ভেবে অন্তত এই গাড়ি করে বাড়ি চলে চলুন। আমি আর আপনাকে রিকোয়েস্ট করব না। তেয়ং এর মনটা নরম হয়ে গেল। এমনিতেই সে খুব কাইন্ড হার্টেড, তার উপরে সে জানে তার কারণে যদি এত বড় মানুষটার চাকরি চলে যায় সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তাই তেয়ং নিজের ইগো, রাগ, অভিমান, কষ্ট সমস্তকে মুখ বুজে চাপা দিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসলো। আর ম্যানেজার সে গাড়ি করে তেয়ংকে বাড়িও পৌঁছে দিল। তেয়ং অফিস যাবার জন্য রেডি হয়ে গেছে, বাড়ির মধ্যে চাবি দিয়ে বেরিয়ে গেছে অফিস যাবে। কিন্তু আজকে অফিস যাবার আগে সে ঠিক করেছে হসপিটালে গিয়ে তার মায়ের সাথে দেখা করবে, তারপর হসপিটালের বিল মিটিয়ে মায়ের সাথে কথা বলে তারপরে সেখান থেকে সে অফিসে যাবে। তার মা এমনিতেও খুশি, তেয়ং একটা এত টাকা ভালো মাইনের চাকরি পেয়েছে। কিন্তু চাকরি পাবার পিছনের কারণটা তার মা এখনো পর্যন্ত জানে না। সেটা তেয়ং নিজে থেকেই জানাতে চায়নি। সে চায় না তার মাই অসুস্থ শরীরে আরো কোনো চাপ নিক। মায়ের ইচ্ছা মতো নতুন নতুন অনেক ধরনের ফ্লাওয়ার কিনেছে। তেয়ং তার মায়ের জন্য নিজের হাতে সুন্দর একটা ফুলের বুকেট বানিয়ে নিয়ে যাচ্ছে। তার সাথে তার মায়ের পছন্দ মতো একটা ফলের বাস্কেটও কিনেছে। তেয়ং হসপিটালে পৌঁছানো মাত্রই তার মায়ের সাথে দেখা করার আগে নার্সের হাতে সেই সমস্ত জিনিস দিয়ে তার মায়ের কেবিনে দিতে বলে। নার্সও হাসি মুখে তার মায়ের কেবিনে নিয়ে যায়। কিন্তু তেয়ং এখনো পর্যন্ত দেখেনি তার মায়ের কেবিনের নাম্বার অন্য জায়গায় চলে গেছে। তেয়ং হসপিটালের বিলিং সেকশনে গিয়ে স্যালারি চেকটা বের করে যখনই জমা করতে যাবে তখনই বিলিং সেকশনের মেয়েটা তেয়ংকে বলে ওঠে, স্যার, মিসেস কিমের সমস্ত হেলথ ইন্স্যুরেন্স, লাইফ টাইম সমস্ত খরচা, বিলিং, মেডিসিন খরচা সমস্ত কিছু মেটানো হয়ে গেছে। মানে কি বলছেন? কে মেটালো? আমি তো দেইনি। আপনি ঠিক করে চেক করুন, হয়তো আপনাদের কোনো ভুল হচ্ছে। না স্যার, কোনো ভুল হয়নি, মেটানো হয়ে গেছে। তেয়ং কথাটা শুনে বড় ধরনের একটা ঝটকা খেলো। পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। কে মেটালো? সেই তো এত কষ্ট করে এতদিন ধরে হসপিটালের বিল মেটাচ্ছে, মেডিসিনের খরচা দিচ্ছে। রাতারাতি তার মায়ের এতগুলো খরচা মিটে গেল কি করে? আর তাছাড়া সে তো তার মায়ের জন্যই চাকরি করছে। এমনিতে তো তার মেডিসিন খরচার চিন্তাগুলো চলে গেছিল, কারণ জাংকুকের অফিস থেকে সে তো অনেক মোটা টাকা মাইনে পাচ্ছে। কিন্তু আমার মায়ের বিল কে মেটালো? আমি ডিটেইলসটা পেতে পারি, কারণ আমি পেশেন্টের বাড়ির লোক। হ্যাঁ, পেতে পারেন তো। জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স সেকশন থেকে সমস্ত খরচা মিটিয়ে দেওয়া হয়েছে। কি? জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মানে জাংকুক স্যার আমার মায়ের সমস্ত খরচা, মেডিকেলের সবকিছু মিটিয়ে দিয়েছে? কিন্তু কেন? যখন আমাকে দূরেই ঠেলে দিল তখন এসবের মানেটা কি? তেয়ং আর কিছু বলল না। রিসেপশনিস্টের দিকে হাসি মুখে মাথা ঝুঁকিয়ে বউ করে তার মায়ের কেবিনের দিকে চলে গেল পুরনো নাম্বারে। কিন্তু গিয়ে সেখানেও ঝটকা খেলো। নার্স তাকে জানালো তার মাকে এখান থেকে ভিআইপি কেবিন। ভিআইপি কেবিন? কিন্তু ভিআইপি কেবিনের? হ্যাঁ স্যার, ভিআইপি কেবিনের পেমেন্ট অলরেডি আমাদের কাছে আছে। ভিআইপি কেবিনের সমস্ত খরচা অলরেডি জমা পড়ে গেছে। আপনি ভিআইপি কেবিনে চলে যান, 205 নাম্বার রুমে। তেয়ং এর বুঝতে বাকি রইল না সমস্ত কিছুই জাংকুক করেছে। সেখানে একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে ভিআইপি ওয়ার্ডের দিকে চলে যায়। ভিআইপি ওয়ার্ডে তার মায়ের রুমে ঢোকা মাত্রই তেয়ং এর মা তেয়ং এর মুখের দিকে তাকিয়ে বড় একটা হাসি দেয়। তার মায়ের হাসিটা দেখে তার বুকে যেন এত কষ্টের মাঝেও একটু হাসি ফুটে ওঠে, একটু শান্তি পায়। কিন্তু মায়ের কাছে বসা মাত্রই তেয়ং আরো একবার ভিতরে ভিতরে শক খায়। তার মা তো জানেই না যে কে তার বিলিং মিটিয়েছে, কে তাকে ভিআইপি ওয়ার্ডে এনেছে। তার মা ভাবছে যে তেয়ংই তাকে করেছে। থ্যাংক ইউ, আমার ছেলেটাকে আজ আমায় থ্যাংক ইউ বলতে হচ্ছে। আমার ছেলেটা এত বড় হয়ে গেছে, এত ভালো চাকরি করছে যে মাকে ভিআইপি ওয়ার্ডে রেখে দিয়েছে, আর তার সাথে হসপিটালের সব বিল মিটে গেছে। আমি খুব খুশি, আমার তেয়ং অনেক বড় হয়ে গেছে। মা,
ছেলেকে কখনো থ্যাংক ইউ বলতে আছে? তুমি যে আমাকে হাত দিয়ে আগলে এত বড় করেছো, আমি তো তোমার কাছে ঋণী। দুধ পাগল, এখন আমি চাই তোকে এমন কেউ আগলে রাখুক যার সাথে তুই সারা জীবন ভালোভাবে কাটা। আর যাতে আমি পৃথিবীতে না থাকলেও আমি যেন নিশ্চিন্তে যেতে পারি যে আমার তিয়াংয়ের কাছে এমন কেউ আছে যে আমার তিয়াংকে সারা জীবন সুখে রাখবে, সামলে রাখবে, তার সাথে থাকবে। তিয়াং হাসি মুখে এই বিষয়টাকে এড়িয়ে যাবার জন্য তার মাকে বলে, থাক না এসব কথা, পরে হবে, আগে তুমি সুস্থ হয়ে ওঠো। আর তুমি ছাড়া আমার কেউ নেই এই পৃথিবীতে, কখনো ভাববে না আমাকে ছেড়ে চলে যাবার কথা, ঠিক আছে? দূর পাগল, সবাই কি চিরকালই পৃথিবীতে থাকে নাকি? একটা সময় তো পৃথিবীর মোহমায়া ত্যাগ করে যেতেই হয়, কিন্তু ততদিনে আমি চাই আমার তিয়াংয়ের পাশে কেউ তো থাকবে। সে যেই থাকুক, তুমি আর এরকম কথা আমাকে বলবে না উমা, আমার কিন্তু অনেক খারাপ লাগে, কেঁদে দেবো এখানে। আচ্ছা, আর বলবো না। তিয়াং কথা বলতে বলতে হাতে ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে তার মায়ের জন্য কাটতে শুরু করে। হঠাৎ করেই তার মা তিয়াংয়ের মাথায় হাত বুলিয়ে বলে, যাই বল তিয়াংা, তোর অফিসের বস কিন্তু খুব ভালো, কি সুন্দর ছেলে, কি মিষ্টি হাসি, একদম বানি স্মাইল, কি দেখলে বলবে বল যে অত বড় লোক, বিন্দু মাত্র অহংকার নেই, ইগো নেই, কি নরম স্বভাবের। ইস, আর চোখগুলো একদম বানিদের মতো, কি সুন্দর দেখতে। তিয়াংয়ের হাত থেকে ঠস করে আপেলটা পড়ে গেল তার মায়ের কথাটা শোনা মাত্রই। কি হলো? আপেলটা পড়ে গেল তো। ওম্মা, তুমি আমার বসকে কিভাবে দেখলে? আমার বসকে তুমি কিভাবে দেখলে? আরে পাগল ছেলে, আমি জানি তোর অনেক কাজের চাপ, তোর কাজের চাপে তোর মাথা থেকে নিজে কি করিস না করিস সব ভুলে গেছিস, তাই না? তোর বসই তো বলছিল, তোর বস এদিকেই আসার কথা ছিল, তুই তো তোর বসকে বলেছিলি তোর হসপিটালে আসার কথা, কিন্তু তুই কাজের চাপের জন্য আসতে পারিসনি, তাই তো তোর না করা কাজগুলো তোর বসই করে দিয়ে গেছে। তোর বস এসে হসপিটালের বিল মিটিয়ে দিয়ে গেছে লাইফ টাইমের জন্য, আমাকে ভিআইপি কেবিনে দিয়ে গেছে, সবই তো তোর কথা মতো। কত ভালো বস, ওরকম কেউ করবে? আমাকে তো এসে মিষ্টি হাসি দিয়ে বলল যে তিয়াংয়ার তো এখন আসার চাপ অনেক, তিয়াংয়া আমারই অফিসের কাজ করছে, আমারই কোম্পানিতে, তাই আসতে পারেনি। তিয়াংয়া তো সবসময় আপনাকে নিয়ে গল্প করে, তাই আমি তিয়াংয়াকে বললাম যে আমি যেহেতু হসপিটালের ওই দিকেই যাচ্ছি আমার একজনের সাথে দেখা করতে, তো তার মায়ের কাজ আমি করে দেব। এত বড় কোম্পানির বস কখনো আমাদের মতো মানুষের জন্য কাজ করে? এরকম মানুষ কি দেখা যায়? সত্যি আমার তিয়াংয়া কিন্তু অনেক লাকি, আমার তিয়াংয়া জিয়ান জাংকুকের মতন একজন বস পেয়েছে। আর কত সুন্দর ছেলেটা, কত নরম ভাবে কথা বলে, কি সুন্দর হাসি, দেখলে মনেই হবে না, কিন্তু যাই বলিস অনেক হ্যান্ডসাম, তাই না? কত দামি জুতো, দামি ঘড়ি, দামি কোট পরেছিল, দেখলেই মনে হবে একদম জিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বস, কিন্তু স্বভাবটা একদম বাচ্চা ছেলেদের মতো। বসেছিল, কত গল্প করছিল, আমি তো খুব খুশি। তোকে চাকরি দিয়েছে, তোকে এত টাকা মাইনে দেয়, আর তুই সেই মাইনে দিয়ে আমার হসপিটালে সব বিল মিটিয়ে দিয়েছিস, আমাকে ভিআইপি কেবিনে এনে দিয়েছিস, খুব ভালো চিকিৎসা চলছে আমার, সব কিছু আমাকে বলেছে। একটু অহংকার নেই, একটুকু কুণ্ঠ বোধ করেনি যে তার অফিসের কলিগের মায়ের সাথে কথা বলছে, আমার সাথে হাসি মুখে কথা বলে আমাকে গুড বাই করেও গেছে। তার মায়ের মুখ থেকে কথাগুলো শুনে তিয়াংয়ের চোখ থেকে জল পড়ছে। সত্যি জাংকুক তার মানে যে দুদিন অফিসে যায়নি, সেই দুদিনের মধ্যে যে কোনো একদিন হসপিটালে এসে সমস্ত কাজ করেছে, কিন্তু আড়াল থেকে একবারের জন্য তিয়াংকে জানায়নি। আর তিয়াংয়ের মায়ের কাছে এসে একবারের জন্য নিজের নামে কোনো অহংকার করে বড়াই করে কথা বলেনি, সবটাই তিয়াংয়ের নামে করেছে। তিয়াংয়ের নামে করেছে বলেই আজ তিয়াংয়ের মায়ের চিন্তা অনেক কমে গেছে। জাংকুক নিজের অজান্তে কত বড় কাজ করে দিয়েছে, তিয়াংয়ের তো বিশ্বাস হচ্ছে না। এত বড় কোম্পানির বস সিইও, সে নাকি তিয়াংয়ের মায়ের কাছে এসেছিল, কথা বলেছে, এই রূপটাও কি তার আছে মানুষের কাছে? এবার তো তিয়াং মনে মনে শিওর হয়ে গেছে
যে জিয়ন জাংকুক বাকিদের জন্য সত্যি নর্মাল আর 5টা মানুষের মতনই বিহেভিয়ার করে, কিন্তু তার জন্য সাইকো, শুধুমাত্র তার জন্য, কারণ সে বাকিদের মতো জিয়ন জাংকুকের কাছে না, বাকিদের থেকে আলাদা, অনেকটা স্পেশাল। আর এতদিন পর্যন্ত তিয়াংই বোকার মতো সেই জিনিসটাকে বুঝতে পারেনি, রিজেক্ট করে এসেছে, নিজের অজান্তেই রেগে গিয়ে জাংকুকের ফিলিংসকে অপমান করে দিয়েছে। তাই এতটুকু শাস্তি তো তিয়াংয়ের প্রাপ্য। তিয়াংয়ের চোখে জল দেখে তিয়াংয়ের মা জিজ্ঞেস করে যে সে কাঁদছে কেন। তিয়াং নিজের চোখের জল মুছে তার মাকে হাসি মুখে উত্তর দেয়, কিছু না উম্মা, তুমি খুশি তাতে আমিও খুশি, আমার আর কিছু লাগবে না। আর আমার বস সত্যিই ভালো, উনি অনেক ভালো, ওনার মতন মানুষ হয় না। এই পৃথিবীতে জাংকুক শুধু একটাই আছে, সেটা হলো জিয়ন জাংকুক। পৃথিবীতে উনি ছাড়া আর একটা জিয়ন জাংকুকও নেই। আমি জানি। তিয়াং নিজের মায়ের সাথে হাসি মুখে অনেক কথা বলে মায়ের কাছ থেকে গুড বাই বলে সে অফিসে চলে এসেছে। অফিসে আসা মাত্রই জানতে পেরেছে আজকে বস সবার আগে অফিসে এসেছে, কারণ আজকে অনেক ইম্পর্টেন্ট ইউএস ক্লায়েন্টসদের সাথে তার মিটিং আছে। জাংকুকের অফিস রুমের ভিতরে ইউএস ক্লায়েন্টসদের সাথে মিটিংও চলছে, আর এটা প্রচন্ড পরিমাণে কনফিডেন্সিয়াল, এখানে হায়ার অথরিটি ছাড়া অন্য কেউ অ্যালাউ নেই। তিয়াং নিজের অফিসে এসে নিজের ডেস্কে বসে টুকটাক হেল্পিং এর কাজ করছে, যে যা বলছে তাকে সেই মতো হেল্প করে দিচ্ছে। আজকে সবাই অফিসে প্রায় প্রচুর পরিমাণে ব্যস্ত। আজকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে প্রায় অফিসের দিন শেষ। সমস্ত এমপ্লয়িরা খুব টায়ার্ডও আছে, তার সাথে তিয়াংও ভিতরে ভিতরে টায়ার্ড। আর তার মধ্যে একটা খুশির খবর হলো প্রতিবারের মতো এবারেও জিয়ন জাংকুকের কোম্পানি আমেরিকার সবথেকে বড় ডিলটা ক্র্যাক করেছে। আর প্রত্যেকবারই জাংকুকের কোম্পানি নাম্বার 1 পজিশনে আসে মার্কেটে, এবারেও তার অন্যথা হয়নি। এবারেও নাম্বার 1 পজিশনে এসেছে জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। তাই এমপ্লয়িদের কাছে এটা সারপ্রাইজিং কিছু না। এমপ্লয়িরা জানে যে এই কোম্পানি সবথেকে বড় বড় ডিল ক্র্যাক করে, আর এই কোম্পানি মার্কেটে সব সময় নাম্বার 1 পজিশনে আসে। কিন্তু এটা ভেবে এমপ্লয়িরা খুশি, যতবার বড় বড় ডিল ক্র্যাক হয় ততবারই পরের দিন সমস্ত এমপ্লয়িদের ছুটি দেওয়া হয়, অফিস বন্ধ থাকে। আর তার আগের দিন রাত্রে এমপ্লয়িদেরকে বড় সড়ো ডিনার পার্টি দেওয়া হয়, আর সমস্ত ডিনার পার্টির খরচা হয় এই কোম্পানি করে। তাই এমপ্লয়িরা রেস্টুরেন্টে গিয়ে প্রচুর পরিমাণে মজা করে। আর আজকেও জাংকুকের ম্যানেজার অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে কোম্পানির ছোট থেকে বড় যত এমপ্লয়ি আছে সবাই রেস্টুরেন্টে গিয়ে ডিনার করবে, সমস্ত খরচা কোম্পানি দেয়। আর তার পরের দিন ডে অফ থাকবে, সবার ছুটি। অ্যানাউন্সমেন্টটা শোনা মাত্রই সমস্ত এমপ্লয়িরা প্রচুর পরিমাণে খুশি, সাথে তিয়াংও খুশি। কিন্তু তিয়াংয়ের মনের ভিতরটা এখনো পর্যন্ত খারাপ হয়ে আছে। সকাল থেকে জাংকুকের কাছে একবারও যেতে পারেনি। জাংকুক তো তাকে ডাকেইনি। যতটুকু হেল্প লেগেছে অন্যান্য ক্লায়েন্ট ডেকে সেই হেল্প সে নিয়ে নিয়েছে। তিয়াংকে একবারও ডাকেনি। তিয়াং একবারও বসের কেবিনের সামনে যায়নি। আর তাছাড়া জাংকুক তো বেশিরভাগ টাইম কেবিনের ভিতরেই কাজ করেছে, অফিস রুমের ভিতর থেকে বেশি বাইরেও আসেনি। তাই তিয়াংয়ের মনটা প্রচন্ড খারাপ। আর যতটা টাইম ভেবেছিল যে সে একটু ফাঁক করে হলেও যে কোনো ভাবে এক্সকিউজ দেখিয়ে জাংকুকের কাছে যাবে, সেটুকুও করতে পারেনি, কারণ জাংকুক অলরেডি তার কাজে প্রচন্ড পরিমাণে বিজি। আর এতক্ষণ ধরে তো অনেক বড় কনফিডেন্সিয়াল একটা মিটিং চলছিল, যে জায়গাতে তো তিয়াংয়ের কোনো চান্সই নেই। তাই তিয়াং মন খারাপ করে বসে আছে। আর যাই হোক, জিয়ন জাংকুকের পজিশন কোথায় সে তো আর জোর করে কোনো কিছুই করতে পারে না। কিন্তু এমপ্লয়িরা সবাই মিলে আজকে কোম্পানি থেকে ঠিক করা রেস্টুরেন্টে যাবে বলে ঠিক করেছে। তো তিয়াংও রেস্টুরেন্টে যাবে তাদের সাথে। রেস্টুরেন্টটা খুব বেশি দূরে না, অফিসের একদম পাশেই। জাংকুকের ম্যানেজার, বডিগার্ড, সিকিউরিটি গার্ড সবাই সেখানে যাবে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সবাই যাবে। শুধু জাংকুক যায় না, কারণ জাংকুক বস, সে পছন্দ করে না এমপ্লয়িদের সাথে টাইম কাটাতে, সে একা থাকতেই পছন্দ করে। ম্যানেজার জাংকুকের অফিস রুমে এসে বলে যে সমস্ত এমপ্লয়িরা রেস্টুরেন্টে যাবার জন্য বেরিয়ে যাচ্ছে, জাংকুককেও বাড়ি যাবার জন্য। জাংকুকের কার্ড আর তার সাথে বডিগার্ড দুটোই রেডি হয়ে গেছে। কিন্তু জাংকুক উঠে দাঁড়িয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করে, বেবি বয় কি আপনাদের সাথে যাচ্ছে নাকি রেস্টুরেন্টে? আসলে স্যার, তিয়াংকেও দেখলাম এমপ্লয়িদের সাথে যেতে। মানে তিয়াং কি যাবে না স্যার? ও তো এই কোম্পানিরই এমপ্লয়ি। আমি বলেছি যাবে না, তিয়াং যাবে, আমার বেবি বয় যাবে। আমি চাই না ওর মন খারাপ হয়ে যাক আমি না বললে। কিন্তু একটা জিনিস ধ্যান রাখবে, তোমাকে আমি এই কারণেই পার্টিতে পাঠাচ্ছি যাতে 24 ঘন্টা
তিয়াংকে নজরে নজরে রাখতে পারো। আর দেখবে আমার বেবি বয় যেন কোনো রকম ড্রিঙ্ক না করে, আর ওর আশেপাশে যেন কেউ না থাকে, ও যেন একাই থাকে। বুঝতে পেরেছো? কোনো কিছু যদি ইনফরমেশন থাকে, যদি এক চুল এদিক থেকে ওদিক হয় বা কোনো কিছু যদি প্রবলেম হয় আমার বেবি বয়ের সাথে, 1 সেকেন্ডেরও আগে যেন সেই খবর আমার কাছে আসা চাই। গেট ইট? ঠিক আছে স্যার, আপনি যা বলছেন তাই হবে, কোনো ভুল হবে না। আপনার গাড়ি রেডি হয়ে গেছে, চলুন। জাঙ্কুক গাড়িতে উঠতেই যাবে, ঠিক সেই টাইমে জাঙ্কুকের মোবাইলে একটা কল আসে। কলটা খুব ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট তার সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলতে চায়, যেটার কারণে জাঙ্কুক আটকে যায় আর বাড়ি যেতে পারবে না। 1 ঘন্টার মতো অফিসে বসে সেই ক্লায়েন্টের সাথে কথা বলবে। তাই ম্যানেজারকে ইশারা করে তিয়াংয়ের সাথে যেতে পাঠিয়ে দেয়, আর জাঙ্কুকের সেক্রেটারি জাঙ্কুকের সাথে থেকে যায়। জাঙ্কুকের বডিগার্ডরা জাঙ্কুকের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক সেক্রেটারিকে নিয়ে অফিসের ভিতরে চলে যায়। এদিকে আজকে পুরো অফিস ফাঁকা। তিয়াং সহ অফিসের বাকি সমস্ত লোকজনেরা রেস্টুরেন্টে চলে গেছে, সাথে ম্যানেজারও গেছে, কারণ জাঙ্কুকের কড়া নির্দেশ তিয়াংয়ের ওপরে নজর রাখবে। অথচ জাঙ্কুকের নির্দেশের ব্যাপারে তিয়াং নিজেই জানে না যে ম্যানেজার তাকে পার্টিতে এনজয় করার জন্য পাঠায়নি, ম্যানেজারকে পাঠিয়েছে তার নজর রাখতে। রেস্টুরেন্টটা পুরোপুরি শুধুমাত্র অফিসের এমপ্লয়ীদের জন্য বুক করা হয়েছে, তাই সমস্ত রেস্টুরেন্টে অফিসের এমপ্লয়ী ভর্তি। অফিসের এমপ্লয়ী ছাড়া আর কোনো আউটসাইডার নেই। তিয়াংয়ের সেরকম কোনো এমপ্লয়ীর সাথে অত ক্লোজ পরিচয় নেই, কিন্তু তাও এরই মধ্যে যারা তিয়াংয়ের সাথে একটু ভালো ব্যবহার করে, তিয়াংকে কখনো ছোট করে না, উল্টো পাল্টা কথা বলে না, তিয়াং তাদের টেবিলেই বসেছে। তাদের মধ্যেই একটা ছেলের নাম হলো ইয়োনো। ইয়োনো নিজের সাথে করে গিটার নিয়ে এসেছে, সে শখে একটু আধটু বাজায়। তিয়াং তো খুব এক্সাইটেড। ইয়োনো সবাইকে বলেছে সে গিটার বাজিয়ে গান করবে। অফিসের সমস্ত এমপ্লয়িরা হাততালি দিচ্ছে, কেউ কেউ তো সিটি মারছে। কিন্তু হঠাৎ করেই ইয়োনো যখনই গিটারটা বাজাতে যাবে, গিটারটাতে একটা স্ট্রিং করা মাত্রই গিটারের একটা স্ট্রিং এর তার খুলে যায়। কর্ডটা খুলে যাওয়া মাত্র ইয়োনো বেশ সারপ্রাইজড হয়ে যায়। অফিসের সবাইও নিরাশ হয়ে যায়। এখন কি করে গান গাওয়া হবে? গিটারের তারই খুলে গেছে। তখন তিয়াং আস্তে আস্তে আমতা আমতা করে ইয়োনোকে বলে, আমি বলছি কি ইয়ং, তুমি যদি কিছু মনে না করো, আমি গিটারের তারটা লাগিয়ে দেব। তুই গিটারের তার লাগাবি? তুই লাগাতে পারিস তিয়াং? না মানে চেষ্টা করে দেখি একবার পারি কিনা। আমি বললে বিশ্বাস করবে না, আমি গিটারের তার লাগাতে জানি। তাই? ওয়াও, দ্যাটস গ্রেট। ঠিক আছে, তাহলে তুই লাগিয়ে দে। তিয়াং হাসি মুখে ইয়োনোর হাত থেকে গিটারটা নিয়ে সাথে সাথে গিটারের তারটাকে কর্ডের সাথে লাগিয়ে ফেলে। একদম পারফেক্ট স্ট্রিং হয়ে যায়। সবাই অবাক হয়ে যায় এবং তিয়াং গিটারটা টেস্টিং এর জন্য হাত দিয়ে বাজাতে শুরু করে। তিয়াং এর এই ধরনের গিটার বাজানো দেখে সবাই হাঁ করে তিয়াং এর দিকে তাকিয়ে আছে। তিয়াংকে দেখে মনে হচ্ছে একদম প্রফেশনাল গিটারিস্ট, খুব ভালো গিটার বাজাতে পারে, এই বিষয়ে প্রচন্ড পরিমাণে দক্ষ। সবাই হাঁ করে তাকিয়ে আছে। ইয়োনো তো মাঝখান থেকে বলেই উঠলো, ওয়াও তিয়াং, নাইস, ইউ আর সো প্রফেশনাল। তুই কিভাবে গিটার বাজানো শিখলি? তুই কি গিটার বাজাতে জানিস? আসলে হিয়ং, আমি মাঝে সাঝে বাড়িতে একটু আধটু গান করতাম। আমার শখ ছিল যে আমি গান করব, বাট আমার সিচুয়েশন অনুযায়ী আমি করতে পারিনি। আমার বাড়িতেও গিটার আছে আর আমি গিটার বাজাতে ভালোবাসি। ম্যানেজারও তিয়াংয়ের হাতে গিটার দেখে আর এইভাবে তিয়াংয়ের গিটার বাজানো দেখে হাঁ করে তাকিয়ে আছে। আর অফিসের সমস্ত মেয়ে তো ফোন বার করে রেডি তিয়াংয়ের ভিডিও করছে। সব মেয়েরা তিয়াংয়ের উপরে ফিদা হয়ে গেছে, ক্রাশের উপর ক্রাশ খাচ্ছে। এত হ্যান্ডসাম ছেলে, তার উপরে গিটারিস্ট, গিটার বাজাতে জানে। যে কোনোদিন তিয়াংয়ের সাথে কথা বলেনি সেই মেয়েটা পর্যন্ত উঠে দাঁড়িয়ে তিয়াংকে বলে, তিয়াং তুমি তো আমাদের সবার হেল্পিং হ্যান্ড, তাহলে আজকে হেল্পিং হ্যান্ড হিসেবে একটাই হেল্প করো, তুমি গান শোনাও আমাদেরকে। ইয়োনোর গানটা না আমরা পরে শুনবো, কিন্তু আজকে এই মুহূর্তে যে গিটার ঠিক করে আমাদেরকে হেল্প করেছে, আমরা তার গান আগে শুনবো। কি বলো সবাই? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তিয়াংয়ের গান শুনবো, তিয়াংয়ের গান শুনবো। তিয়াং গান করতেই যাবে, কিন্তু কিছু একটা ভেবে মাথাটা হেড করে ফেলে। ইয়োনো পাশে বসে তিয়াংয়ের পিঠে হাত রেখে বলে, আমাকে হিয়ং বলে যখন ডাকিস, অফিসে যখন আমি তোর সাথে ভালো ব্যবহার করি, আমার কাছে যখন তুই হিয়ং ডাকটা দিয়েছিস,
তখন হিয়ংয়ের কথাটা রাখ। হিয়ংয়ের গিটারে না একটা গান বাজা তিয়ং, ছোট ভাইয়ের মতো তোকে দেখি, বড় হিয়ং হিসেবে বলছি, গা আজকে একটা গান গা। যে সাইডটা আমরা তিয়ংয়ের কখনো দেখিনি সেই সাইডটা আজকে দেখতে চাই আমাদের সিঙ্গার তিয়ংকে। তিয়ং মুচকি হেসে গান করার জন্য রাজি হয়ে যায়। জাংকুক এই মাত্র তার ক্লায়েন্ট মিটিং শেষ করেছে, কিন্তু জাংকুকের মাথাটা প্রচন্ড পরিমাণে ডিস্টার্বড হয়ে আছে তিয়ং এর চিন্তায়। তিয়ংকে পার্টিতে তো সে যেতে দিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তিয়ং কি করছে না করছে সেই চিন্তায় জাংকুকের মাথা পাগল হয়ে যাচ্ছে। জাংকুক হাতে নিয়ে ম্যানেজারকে ফোন করতেই যাবে, তার আগে জাংকুকের ফোনেতে ম্যানেজারের কল আসে। জাংকুক ফোনটা কানে তোলা মাত্রই এমন একটা কথা শুনে ম্যানেজারের মুখ থেকে জাংকুকের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। জাংকুক বিশ্বাসই করতে পারছে না নিজের কানে যা শুনছে। তুমি কি বলছো? বেবি বয়ের হাতে গিটার? হ্যাঁ স্যার, একদম ঠিক বলছি। তিয়ং স্যার প্রথমবার গিটার ধরেছে, আর তিয়ং স্যার ইয়োনোর গিটারটা তার কেটে গিয়েছিল, সেটাকে পর্যন্ত ঠিক করে দিয়েছে সাথে সাথে। আর এমন ভাবে গিটার বাজাচ্ছিল দেখে মনে হচ্ছিল একদম গিটারিস্ট, প্রফেশনাল। এখন তো তিয়ং স্যারকে সবাই গান করতে বলছে, আর তিয়ং স্যার গান গাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি তো বিশ্বাস করতে পারছি না স্যার, তিয়ং স্যার নাকি গান করবে, তিয়ং স্যার নাকি গিটার বাজাতে পারে। ওয়েট, হোল্ড, আমি এক্ষুনি আসছি ওখানে, আমি এক্ষুনি আসছি। তিয়ং হাতে গিটার নিয়ে গান গাইতে শুরু করেছে। তিয়ং এর গানের গলা শুনে সবাই অবাক। অফিসের সমস্ত কলিগসরা একে অন্যের মুখ দেখছে। সত্যি এই ছেলেটা এত ভালো গান গায়, এত সুন্দর গিটার বাজাচ্ছে। তিয়ং এর গলার আওয়াজ শুনে কারোর মুখ থেকে টু শব্দটা বেরোচ্ছে না। কেউ কেউ যেন হাঁ করে মুগ্ধ হয়ে তার গলার আওয়াজ শুনছে। ম্যানেজার পর্যন্ত হাঁ করে তিয়ং এর দিকে তাকিয়ে আছে। কে বলতে পারে যে ছেলেটা হেল্পার বয়, মাথা হেট করে নরম স্বভাবের থাকে, তার ভিতরে এত সুন্দর একটা ট্যালেন্ট লুকিয়ে আছে। পুরো রেস্টুরেন্টে পিন ড্রপ সাইলেন্স, কেউ একটা টু শব্দও করছে না। সবাই মুগ্ধ হয়ে তিয়ং এর গান শুনছে। এমনকি রেস্টুরেন্টের ওনার পর্যন্ত এক সাইডে দাঁড়িয়ে তিয়ং এর গান শুনছে। সবাই মুগ্ধভাবে তিয়ং এর দিকে তাকিয়ে আছে। কেউ কেউ তো হাঁ করে ভিডিও করে যাচ্ছে তিয়ংকে। পুরো রেস্টুরেন্টে তিয়ং এর গিটারের আওয়াজ আর তিয়ং এর সুন্দর গলার সুমধুর সুর ভাসছে। এমন সময়তেই হঠাৎ করে জাংকুক এন্ট্রি নেয়। রেস্টুরেন্টে জাংকুক ঢোকা মাত্রই তিয়ংকে গান করা অবস্থায় গিটার ধরা অবস্থাতে দেখে জাংকুক ওখানেই পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে যায়। জাংকুক নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না, এটা তার বেবি বয়। সে কোন বেবি বয়কে দেখছে? পাথরের মূর্তির মতো ওখানে দাঁড়িয়ে পড়েছে, হাঁ করে অবাক হয়ে তিয়ং এর দিকে তাকিয়ে আছে। বাকিরা জাংকুককে ঢুকতে দেখে সমস্ত এমপ্লয়ি মাথা হেট করে জাংকুককে গ্রিট করেছে, আর তারাও সাথে সাথে উঠে দাঁড়িয়েছে, কারণ জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বস তাদের মধ্যে হঠাৎ করে চলে এসেছে। কিন্তু তিয়ং এর সেই দিকে কোনো খেয়াল নেই। তিয়ং চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে গান করে চলেছে। তিয়ংকে দেখে মনে হচ্ছে সে এই গানের মধ্যে পুরোপুরি ভেসে গেছে। এই জিনিসটাই সে করতে চাইতো, মন থেকে করছে, প্রাণ খুলে গান গাইছে, কিন্তু সে করতে পারেনি। তার চোখ থেকে জল পড়ছে। ভালো করে তিয়ং এর চোখগুলো দেখলে বোঝা যাবে যে সে স্পেশাল কোনো কাউকে উদ্দেশ্য করে গানটা গাইছে। তার মনের ভিতরে কিছু কথা আছে যেগুলো সে বলতে চাইছে কাউকে ডেডিকেট করে গানটা গাইছে। এই গানটা সরাসরি জাংকুকের বুকে এসে লাগছে। জাংকুক তো ভাবতেই পারছে না এটা তার বেবি বয়ের গলা। তার বেবি বয় গান করে গিটার বাজিয়ে।